ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন চ্যানেল এস এর পরিচালক বার্তা বিভাগ রেজওয়ানুল হক এবং আরও যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। শুরুতেই স্বাগত জানাচ্ছি রেজওয়ানুল হক আপনাকে। এবং আমাদের সংবাদ সম্প্রসারণে আমরা দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা হয়েছে। আর কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশ, মক্কা চুক্তিতে যোগদান সদস্যদের ইচ্ছার ওপর। রেজওয়ানুল হক, আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই মক্কা চুক্তির বিষয়ে আসলে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে, ইতিবাচক নেতিবাচক নানা দিক রয়েছে, অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন। আপনার কাছে একটু মন্তব্য চাই যে আপনার কাছে আসলে কি মনে হয়, এই চুক্তিটি বাংলাদেশের জন্য ভালো নাকি খারাপ? আমি যদিও খুব সরলভাবে প্রশ্নটি করলাম, আপনার পর্যবেক্ষণ যদি বলতেন। ধন্যবাদ। চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এটা আসলে বেশ একটা সেন্সিটিভ স্পর্শকাতর বিষয় আমার কাছে মনে হয়। প্রথমত এটার নাম হচ্ছে মক্কার চুক্তি। তো মক্কা আমাদের দেশের মানুষের কাছে তার আবেদন কতখানি মানুষের এটা কতখানি সেন্সিটিভিটি আছে সেটা সবাই আমরা জানি। সরকারও সেটা বলেছে যে তারা বলেছেন আজকে পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে এটি হচ্ছে মুসলিম জাতির আত্মরক্ষার একটা জোট। তো সেটা যদি হয় তাহলে তো আমরা একটি মুসলিম প্রধান দেশ, এখানে আমাদের যদি এখানে যোগদানের অফার দেওয়া হয় যেটা মন্ত্রী বলেছেন, সেখানে আমরা যে যোগ দিব সেটা তো তিনি অনেকখানি পরিষ্কার করে বলেছেন। তো আমি ঠিক জানি না যে এটা পিছনে উদ্দেশ্যটা কি। এখানে অনেক রকমের কথাবার্তা শোনা যায়, সেগুলি সবই স্পেকুলেশন। এগুলি নিয়ে এইভাবে পাবলিকলি না বলাই ভালো। তবে আমার আশা যে সরকার সব দিক বিবেচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এবং মন্ত্রী আরও যেটা বলেছেন যে এইটার প্রস্তাব যদি আসে এখানে যোগ দেওয়ার জন্য আমাদের দেশকে, তাহলে সেটা আমরা প্রথমত তাদের এই জোটে যারা আছেন তাদের ইচ্ছার উপর নির্ভর করে যে বাংলাদেশ সহ অন্য কোনো মুসলিম কান্ট্রিকে এখানে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হবে কিনা। তবে যদি দেওয়া হয় প্রস্তাব, তাহলে যে আমরা যোগ দিব সেটা আকার ইঙ্গিতে সরকার সেটা বলেছে। এবং এটা এমন একটি সেন্সিটিভ অ্যালায়েন্স যেখানে যোগ দিতে না চাওয়াটাও আসলে একটা বড় প্রশ্ন তৈরি হবে আমাদের দেশে, বিশেষ করে ইসলামপন্থী যে দলগুলো রয়েছে যারা এখন বেশ সক্রিয় এবং সরব এবং বেশ প্রভাবশালী, তাদের দিক থেকে বড় ধরনের একটা আপনার যোগ দেওয়ার জন্য চাপ থাকবে এবং যোগ দিতে না চাইলে সেটা বিরোধিতা হবে। তবে সরকার নিজেই তো বলছে যে যোগ দেওয়ার প্রবণতার ঝোঁকটা বেশি বলে দেখা যাচ্ছে। আমার মনে হয় যে আমাদের আসলে যোগ না দিয়ে উপায়ও নাই। যেহেতু মুসলিম দেশগুলোর একটা জোট, এটা বলা হচ্ছে আত্মরক্ষার জোট। তো আত্মরক্ষার জোটে তো বাংলাদেশ এই আহ্বান উপেক্ষা করতে পারবে না বলে আমার কাছে মনে হয়। ভালো মন্দ পরের কথা, তবে এখনো যেহেতু আমরা জোটে যোগ দেই নাই, মানে এখনো আমাদেরকে যোগ দেওয়ার কোনো আমন্ত্রণও বা আহ্বানও বা কোনো প্রস্তাবও আসে নাই। সুতরাং ভালো মন্দর কথা তো পরে, আগে তো আমরা যোগ দিচ্ছি কি দিচ্ছি না সেই সিদ্ধান্ত হওয়ার বিষয়। আমরা যদি যোগ দেই তখন দেখা যাবে যে এটা ভালো হলো না মন্দ হলো, আর যদি না দেই তখনও দেখা যাবে ভালো হলো না মন্দ হলো। তো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই ভালো মন্দ নিয়ে আমার মনে হয় যে আলোচনাটা এই পর্যায়ে এখন এইটুকুই থাকুক। জি, আমি আরেকটু সহজ করে যদি বলি, কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হলো। এমন যুদ্ধ যদি ভবিষ্যতে ভারত পাকিস্তানের হয়, সেই সময় বাংলাদেশ আসলে তখন কি করবে? এখন তো বাংলাদেশ আসলে কোনো পক্ষই নেয়নি, মানে কিছুদিন আগে আমরা যে যুদ্ধটা দেখলাম, কিন্তু সেই সময় তো আসলে বাংলাদেশের আসলে পক্ষ নেবে তখন যদি চুক্তিতে সাইন করে বাংলাদেশ। আরেকটি বিষয়, যেহেতু একটা আন্তর্জাতিক ইরান প্রসঙ্গ আছে, এখানে আমেরিকাও আসলে চাইছে যে বাংলাদেশ এই জোটে সাইন করুক। বিষয়টা কি এরকম? বাংলাদেশ যদি এই জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পায় এবং বাংলাদেশ যদি জোটে যোগ দেয়, এই জোটে যোগ দেওয়ার অর্থ হলো জোটের সদস্য রাষ্ট্রগুলোর যে কেউ আক্রান্ত হলে বাকি সদস্য দেশগুলো আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং তারা তখন তাদের সেই সদস্যকে, মানে আক্রান্ত
সদস্য দেশটির সঙ্গে সমর্থন দিবে এবং তাদের হয়ে লড়বে। তো যদি বাংলাদেশ মক্কা ট্রিটিতে যোগ দেয়, মক্কা প্যাক্টে যোগ দেয়, এবং আপনি যেটা বললেন একটা হাইপোথেটিক্যাল কথা বললেন, যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, তা আমরা যদি জোটে থাকি এবং ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, তাহলে আমাদের পাকিস্তানকে সমর্থন করার বাধ্যবাধকতা থাকবে। রাইট। হুম। মানে তাহলে হচ্ছে বিষয়টা কি দাঁড়ালো আসলে? উভয় সংকট, তাই তো? কারণ বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে সেগুলো তো চাইবে, সরকারকে চাপ দেবে যে এই প্যাক্টে মানে সাইন করার জন্য কিংবা সদস্য হওয়ার জন্য মক্কা উভয় চুক্তি। সংকট, আপনি একটা ভালো শব্দ ব্যবহার করেছেন, উভয় সংকট। ব্যাপারটা আসলে আমাদের জন্য এরকমই বিষয়টা। জি, নিশ্চয়ই। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, মোস্তফা ফিরোজ। একটু আপনার কাছে আসতে চাই। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা মক্কা প্যাক্ট, মক্কা চুক্তি নিয়ে আলোচনা করছিলাম। আসলে সোশ্যাল মিডিয়ায় খুব লেখালেখি হচ্ছে, বলাবলি হচ্ছে, এবং রাজনীতিতেও এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ, ভবিষ্যতের রাজনীতিতেও। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে? আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। মানে সরকার তো সরকারের কথা বলছেই নানা দিক বিবেচনায়। আপনার কাছে আসলে কি মনে হয়? এটা বাংলাদেশ খামাকে আসলে আওয়াজ দিচ্ছে। বাংলাদেশকে কেন নেবে? বাংলাদেশ ওই তিনটা দেশের কাছাকাছি অবস্থানে যাওয়ার মতন সক্ষমতা আরো অনেকগুলো দেশ আছে। মিশর যেতে চেয়েছিল, কিন্তু সৌদি আরব বলছে যে না, মিশরের দরকার নেই। তো মিশরের মানে মধ্যপ্রাচ্যের রাজনীতি, অর্থনৈতিক শক্তি সবকিছু মিলে বাংলাদেশের দিকে তো নিশ্চয়ই শক্তিশালী অবস্থানে। মিশরকে নেয়নি। তো তারা বেছে বেছে নেবে যে যাদের সত্যিকারের সক্ষমতা আছে। তিনটা দেশের তিনটা ক্রাইটেরিয়া আছে। অর্থ, সৌদি আরবের হচ্ছে অর্থ, আর তুরস্কের আছে হচ্ছে সামরিক প্রযুক্তি, আর পাকিস্তানের আছে যুদ্ধ করার মতো একটা বিশাল সেনাবাহিনী। তো ওর ধারে কাছে তো বাংলাদেশ নেই। তো বাংলাদেশকে কেন আমন্ত্রণ জানাবে? এরকম অনেকগুলো দেশ আছে। তারা, হ্যাঁ, এটা আমাদের আকাঙ্ক্ষা, যেমন আমরা বিমস্টেকের সদস্য হইতে চাই বলি কি আমাদেরকে নিচ্ছে তো না। তারাও বা নেবে কেন? তাদের কার্যকরী যে সমস্ত দেশগুলো নিলে মানে কাজের কাজ দেবে সেগুলি করবে। যেমন ওই যে এক দেশ আরেক দেশে আক্রমণ, তো এখন ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে, তাহলে সেই অনুযায়ী কি বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলে কি ভারতকে আক্রমণ করবে? এগুলো অবাস্তব কথাবার্তা। এগুলো একটা হলো আওয়াজ দিয়ে দেওয়া আর কি, যে একটু ভারতের সাথে যেহেতু আমাদের একটা টানাপোড়েন যাচ্ছে, সুতরাং ভারতকে একটু দেখানো আর কি যে আমরা কিন্তু গেলাম, হ্যাঁ, সুতরাং আমাদের সাথে বেশি পাঙ্গা নিও না আর কি। এই টাইপের আর কি। বাংলাদেশকে নেয়ার মতন বা বাংলাদেশের ওই সক্ষমতা অর্জন করেনি। বাংলাদেশের কি আছে? আমাদের যে সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনীর সক্ষমতার দিক থেকে পাকিস্তান অনেক উপরে আছে। তারা ভারতের সাথে যুদ্ধ করার মতন একটা সেনাবাহিনী আছে। আমরা, ভারত তো দূরের কথা, পাকিস্তান তো দূরের কথা, আমরা আরাকান বাহিনীর ওই মিয়ানমারের যে বিচ্ছিন্ন একটা বাহিনী আছে, তার ভয় আমরা কুকড়ায় থাকি। তারা বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে নিয়ে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়। তো যেখানে আমরা আরাকান আর্মিকে পর্যন্ত ভয় পাই, সেখানে ওরা জানে না যে আমাদের সক্ষমতা কি। তো সে কারণে বাংলাদেশকে খামাকে উদয় নিতে যাবে কেন? বাংলাদেশকে নিতে পারে, হ্যাঁ, একটা অর্থে যে বাংলাদেশ সস্তা শ্রম, প্রচুর, আরো হয়তো 20 লাখ 25 লাখ কর্মী তারা নিতে পারে তাদের সবকিছু পয় পরিষ্কারের জন্য। এছাড়া আমার মনে হয় না যে অন্য, এটা আওয়াজ দিচ্ছে বাংলাদেশ। না, আপনার কথায় যুক্তি আছে। আমরা যদি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দেখি তাহলে আপনার কথায় যুক্তি আছে, কিন্তু এই মক্কা প্যাক্টে যোগদান করা কিংবা সাইন করা সেই বিষয়টা তো আসলে পাল্লা ভারী, কিংবা মুসলিম দেশগুলো আসলে 13টা দেশ। আমরা তো স্বাক্ষর করছি অলরেডি। আমাদের 14টা দেশের যেটা আছে ওটা তো একভাবে আমরা আছি তাদের সাথে, কিন্তু ওইটা হচ্ছে বুঝতে হবে যে ওইটার গঠনটা কিন্তু ন্যাটোর মতো। তাহলে ন্যাটোর একটা সদস্য হইতে গেলে তার শক্তি সামর্থ্য যেরকম থাকার কথা, বাংলাদেশে তো সেটা নাই। তো সুতরাং উদয় তারা এত দূরে ভারতের কোলে মধ্যে থাকা বাংলাদেশকে টেনে নিয়ে, যেটা বাংলাদেশ পারবে না, সেটা করতে যাবে কেন? আমার মনে হয় না যে এটা মানে এটা পসিবল। এটা জাস্ট একটা আওয়াজ তুলে আমি দিবুবের সাথে আমি একটুখানি দ্বিমত করি এখানে। আপনি বিমস্টেকের কথা বললেন বা আপনি আসিয়ানের কথা বললেন, ওইখানে
বাংলাদেশে যাওয়া না যাওয়াটা একটা ইকোনমিক ফ্যাক্ট, আর এটা একটা মুসলিম রাষ্ট্রগুলোর একটা যোগ। সেখানে বাংলাদেশের সক্ষমতা যাই থাকুক, আপনি ধরেন বাংলাদেশ হয়তো আমরা সামরিক দিক দিয়ে খুব বেশি স্ট্রং না, কিন্তু মোরাল সাপোর্ট যদি একটা দেশ থেকে পাওয়া যায়, তো সেটাই মোরাল বা কম সাপোর্ট কিসে? দেওয়ার মতন মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আছে, মিশরকে নিল না কেন? মিশর আছে, সিরিয়া আছে, কুয়েত আছে, কাতার আছে, জর্দান আছে, ওমান না, আছে। নেয় নাই মানে যে এটা তো মাত্র 3টা দেশ মিলে শুরু করছে, এটা তো নিবে না ভবিষ্যতে, সেটা তো বলা যাচ্ছে না। আমি আমি আমাদেরকেও বলি, রাজা, এটা এটা সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা কম। এটা জাস্ট সাময়িক ভাবে একটা করে রাখলো আর কি, যাতে ইরান একটু ভয়ের মধ্যে থাকে যে আক্রমণ করলে কিন্তু সবাই মিলে কিন্তু তোমারে আক্রমণ করব। এই টাইপের আমার যতটুকু ধারণা, এটা খুব বেশি সম্ভাবনাময় কোনো জোট না। জি, মানে ইরানের প্রসঙ্গ তো আছেই, মানে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ইরান প্রসঙ্গটা, বিশেষ করে এই জোটের ক্ষেত্রে। মোস্তফা ফিরোজ, আরেকটি বিষয়, আপনি নেটোর কথা বলে খুব ভালো করেছেন। মানে তুরস্ক যেহেতু আছে এখানে, তুরস্ক তো নেটোর সদস্য। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে কোনো একটা যদি যুদ্ধ লেগে যায় ভবিষ্যতে, তাহলে কি নেটো এই ক্ষেত্রে কি মানে এগিয়ে আসবে তুরস্কের হয়ে? বিষয়টা কি না, এরকম? এটা আসলে যতই চুক্তি থাকুক না কেন আসলে হয় না, কারণ নেটোর দেশ হিসেবে আমেরিকা তো আক্রান্ত হয়েছে, রাইট। তাই না? হুম। তো আমেরিকার আক্রান্ত হয়েছে বলে কি ইউরোপের সমস্ত দেশ মিলে ঝাঁপায় পড়ছে ইরানের বিরুদ্ধে? তা তো না। হুম। বরং সেখানে তারা তীব্রভাবে বলছে যে না, এই যুদ্ধ সঠিক না। হুম। তারা এটা নিয়ে বিতর্ক। যুক্তরাজ্য এত সবচেয়ে ঘনিষ্ঠ আমেরিকার, ইরান যুদ্ধে কিন্তু তারা সাপোর্ট দেয়নি, এই কারণে ট্রাম্প ক্ষুব্ধ। তো সুতরাং এইটা যতই হোক না কেন, এক দেশে হইলে অন্য দেশের আক্রমণ হিসেবে তারা গণ্য করবে, এটা আসলে কার্যত হয় না। প্রত্যেকটা দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে। আমাদের সাথে ভারতের যে সম্পর্ক আছে, কোনো অবস্থায় আমরা ভারতের সঙ্গে এমন কোনো অবস্থানে যাব না যেখানে ভারত বিন্দু মাত্র চিন্তা করে যে বাংলাদেশ দ্বারা তারা তাদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হইতে পারে। এটা মুখে মুখে আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু কার্যত যে এটা প্রত্যেকটা দেশ তার প্রতিবেশী তার সামরিক সামর্থ্য অনুযায়ী সে অ্যাক্ট করবে। সুতরাং তুরস্কের অবস্থান, পাকিস্তানের অবস্থান, আর সৌদি আরবের অবস্থান, আর আমাদের অবস্থান আমাদেরকে তো কোনো ডাকই দেয় না যে এই যে এত ঝামেলা হচ্ছে, আচ্ছা মুসলিম দেশ হিসেবে আমরা যে একটু সমঝোতা করে আসি, আমরা একটা আহ্বান জানাই, কো এরকম কোনো ছিটে ফোটা আমরা মানে জড়াইতে পারছি? এই 6 মাস ধরে যে যুদ্ধ চললো ইরান যুক্তরাষ্ট্র, বরং আমরা তো এমন কিছু বিবৃতি দিলাম, অবস্থান নিলাম, ইরান ক্ষুব্ধ হলো। তো আবার সেটা আবার মিনিমাইজ করার জন্য আমরা চেষ্টাও করলাম। তো সুতরাং খুব এই দিক দিয়ে আমরা খুব নড়বড়ে অবস্থানে আছি। এই অবস্থায় আমাদের খুব আওয়াজ দেওয়া ছাড়া আসলে বাস্তবে আমরা কোনো জায়গায় যে শক্ত একটা অবস্থান নেব, এটা আসলে সম্ভব না। জি, সেটাই আসলে দেখার বিষয়। আপনাদের দুজনের কথাতেই আসলে বেশ যুক্তি রয়েছে। না, আমাদের আরো ২-১টি বিষয় রয়েছে, আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরব। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি দিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন চ্যানেল এস এর পরিচালক বার্তা বিভাগের রেজওয়ানুল হক এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। এই বিরতির পর আমরা মক্কা প্যাক্ট নিয়ে আলোচনা করছিলাম বিরতির আগে, একটু এবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট, সংসদের ভবিষ্যৎ নিয়ে স্পিকারের হতাশা। রেজওয়ানুল হক, আপনার কাছে শুরুতেই আসতে চাই যে একটি দেশে আমরা যদি মানে 2024-এর 5ই অগাস্টের কথা বলি, এই যে তারপর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেল, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে মানুষের মনে যে একটা শক্ত ভিত্তি দেবে যে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, সেটা কি এখন পর্যন্ত মনে হচ্ছে আপনার কাছে? যে এই যে আজকে সংসদে যে হট্টগোল হলো, মানে আপনার কাছে কি মনে হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ভালো হয়েছে, নাকি আরো সময় লাগবে, না কি করা উচিত? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানানোর কোনো সুযোগ নেই। আমরা যেরকম একটার পর একটা ঘটনা ঘটতে দেখছি, সর্বশেষ রংপুরের 4 মার্ডার যেটা আমরা দেখলাম, আহ, এবং এরকম ঘটনা একই পরিবারের একাধিক মানুষ একসঙ্গে খুন হওয়া, আর আর ফেসবুকে তো ইউটিউবে তো আমরা প্রায়ই দেখছি যে এলাকায়, বিভিন্ন এলাকায় ছিনতাই, খুন। ঢাকার একটা এলাকা মোহাম্মদপুর তো অলরেডি নতুন করে কুখ্যাতি অর্জন করেছে যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে। তো আসলে 5ই আগস্টের পরে এক ধরনের কি বলে, পুলিশ যখন অনেকখানি দুর্বল হয়ে গেল,
তখন এক ধরনের যারা দুর্বৃত্ত তাদের মধ্যে কিন্তু আপনার নানা ধরনের অপকর্ম করার প্রবণতা বেড়েছিল। এবং ইন্টারিম সরকারের সময় এই সরকার আসলে শক্ত হাতে এই ধরনের কোনো পরিস্থিতি তো মোকাবেলা করতে পারেই নাই, বরং কোনো কোনো ক্ষেত্রে তারা উগ্রপন্থীদেরকে আমি বলবো যে তারা কি বলবো এক ধরনের সমর্থনও জুগিয়েছে। আপনি যদি প্রথম আলো ডেইলি স্টার মানে প্রচ্ছন্ন সমর্থন এমন বলা যায়। প্রচ্ছন্ন প্রচ্ছন্ন ডেইলি স্টার, প্রথম আলোর কর্তৃপক্ষ নিজেরা স্পষ্ট বলেছেন যে সরকার এটা ঘটতে দিয়েছে, মানে এই ঘটনাটা প্রতিহত করার পরিবর্তে তারা এটা করতে দিয়েছে। তো এইরকম একটা অবস্থা যখন তৈরি হয় দেশে, তখন এটাকে নিয়ন্ত্রণে এনে একটা রেজানুল হক, আপনি কি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছেন না এই সময়ের গভর্নমেন্টের কথা বলছেন? না, আমি এই সরকারের কথা বলছি। আচ্ছা, মানে যে আমি ধারাবাহিকতার কথা বলছি, যেভাবে চলছিল সেই সিচুয়েশনটাকে আপনি রাতারাতি এটার যদি খুব বড় ধরনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন না, আসলে এটার জন্য সময় লাগবে। ইভেন আপনি যদি পুলিশ বাহিনীর কথা যদি ধরি, স্বরাষ্ট্রমন্ত্রী যদিও বলেছেন পুলিশ বাহিনীর মধ্যে মনোবল ফিরে এসেছে, তারা এখন ভালোভাবে কাজ করছে, কিন্তু অনেক ঘটনায় দেখা যায় যে পুলিশ কিন্তু সেভাবে অ্যাক্ট করে না। তো আমি আজকে একজন এমপির সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলেছেন যে পুলিশ এখনো অনেকখানি ডিমোরালাইজড এবং তারা অ্যাক্টিভ না। তো এই সিচুয়েশনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অবশ্যই আছে এবং এটা অবশ্যই উন্নতি করতে হবে, এবং এটা নিয়ে যে সংসদে হইচই হবে সেটাও খুব স্বাভাবিক। সংসদে হইচই হওয়ার পিছনে সরকারি দলেরও আমি মনে করি যে কিছুটা অসংযত আচরণও দায়ী। আপনি দেখেন যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে মূলত একটা গোলমাল লেগেছিল, মানে বিরোধ বিতর্ক বিতণ্ডা হয়েছিল, যদিও সেটা স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বুঝতে পেরেছেন এবং সে কারণে তিনি প্রত্যাহারও করেছেন। তার করতে হয় কিছুক্ষণের মধ্যেই, সে ধরনের কথা আমরা কেন বলি? বিরোধী দলের সাথে সরকারি দলের খুব ভালো একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু আমি জামাত এবং বিএনপির কথা বলছি, তারা দীর্ঘদিন একসঙ্গে একই জোটে ছিল। তো জামাত মাঝে মধ্যে কমপ্লেন করছে, আক্ষেপ করেছে তাদের প্রতি অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, এ ধরনের কিছু প্রবণতা কিন্তু সরকারি দলের মধ্যে দেখা যাচ্ছে। তবে যাই ঘটুক, স্পিকার মহোদয় যেটা বলেছেন যে সংসদের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত, এই ধরনের কিছু একটা মন্তব্য করেছেন, এইটা আমাদের সংসদে এর চাইতে বড় বড় ঘটনা ঘটেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে হাতাহাতি মারামারি পর্যন্ত হয়, যেটা আমাদের এখানে এই আমাদের বাংলাদেশের কোন সংসদে হাতাহাতি মারামারি ঘটনা ঘটেনি। তো এত তাড়াতাড়ি বা এই সামান্য বাকবিতণ্ডা ওয়াকআউট, এতে যদি সংসদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিতের কথা বলা হয়, যেটা অবশ্য মনে হয় যে এটা আমার মনে হয় না যে এটা কোনো যুক্তিসঙ্গত বা এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয় নাই এখনো যে এটার ভবিষ্যৎ নিয়ে আপনি সংশয় প্রকাশ করতে মানে শঙ্কা থাকার কথা আর কি আপনি যেটা বলছেন। রেজানুল হক, একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, মানে ইন্টারিমের সময় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছিল, মানে অনেকেই বলে, আমরা সোশ্যাল মিডিয়া পেপার পত্রিকা সব জায়গায় দেখি, মানে উন্নতি করা কি এতই কঠিন? বর্তমান সরকার এসে এটাকে কি একদম প্রথম প্রায়োরিটিতে রেখে কাজ করতে পারতো না? সরকার তো বলছে তাদের প্রায়োরিটির মধ্যে এটা একটা অবশ্যই আছে। তবে ধরেন একটা 17 বছরের একটা শাসন ছিল, তারপরে মাঝখানে 18 মাসের মতো সময় একটা আমি বলবো দুর্বল একটা সরকার দেশ চালিয়েছে। তো তারপরে আবার একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার আসছে, এই যে পালা বদলগুলি খুব তাড়াতাড়ি হয়ে গেল, এই কারণে যে পক্ষটা ধরেন এতদিন ধরে সুবিধা করতে পারছিল না তারা এখন অনেক শক্তিশালী, মাঝখানে আরেকটা দল শক্তিশালী ছিল। তো এই ধরনের যে পালাবদল যখন হয় বা যে যখন সুযোগ পায়, তখন তাদের মধ্যে ধরো সব দলের মধ্যেই তো খারাপ কিছু লোক তো আছে, তারা এরকম সুযোগ নেয়, তারা ক্ষমতার অপব্যবহার করে, তারা পুলিশকে তোয়াক্কা করে না। পুলিশ তো এমনি আসলে আমি মনে করি যে পুরোপুরি মনোবল পুলিশের ফিরে আসে নাই। পুলিশে দেখেন এখনো প্রায় প্রতিদিনই কিছুদিন পর পরে আমরা পুলিশ প্রশাসনের মধ্যে রদবদল দেখি। আজকে 17 জন কি বলে অবসরে পাঠানো হলো, পরশুদিন একটা গ্রুপকে ট্রান্সফার করা হলো।
একটা একটা এক ধরনের অস্থিরতা কিন্তু এখনো পুলিশ বাহিনী, পুলিশ প্রশাসনে চলছে। এই পরিপ্রেক্ষিতে কি হয়, ধরেন এই যে 5ই আগস্টের পরে যখন ইন্টারিম সরকার আসলো, তখন কিন্তু সাধারণ মানে তখন মানুষজন রাতের বেলা চোর চুরি ডাকাতি এতই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষকে শেষ পর্যন্ত লাঠি নিয়ে এসে জি, আপনার ঘর বাড়ি পাহারা দিতে হয়েছে। মাঝখানে এমন ঘটনা তো ঘটেছিল। আসলে আমার মনে হয় না। হ্যাঁ, তো এখন পর্যন্ত পুলিশ পুরোপুরি মানে অ্যাক্টিভ বা পুরোপুরি সংগঠিত বা পুরোপুরি মানে ওয়ার্ক করছে বলে আমার কাছে তো মনে হয় না। জি, এটার জন্য কিছুটা সময়, কিছুটা রদবদল আসলে দরকার। জি, মানে আপনার পর্যবেক্ষণ শুনলাম। মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? মানে এত এই যে 6 মাস পার হয়ে গেল, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং সাম্প্রতিক ইস্যুগুলো তো রয়েছেই। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে উন্নতি কেন হচ্ছে না? আপনার কাছে কি মনে হয়? একটা পরিবর্তনের ফলে পুলিশ তো দুর্বল হয়েছে, কিন্তু বিভিন্ন আহ, মানে পুলিশ যত দ্রুত সংগঠিত হওয়ার কথা ছিল বা করা দরকার ছিল সেটা করা হয়নি। কিন্তু সিন্ডিকেট গুলো, বিভিন্ন অপরাধী সিন্ডিকেট গুলো, তারা আবার দ্রুত মুখ বদল করে সংগঠিত হয়েছে। এই যে অপরপক্ষ সংগঠিত হয়ে গেল, আর আসল যারা প্রতিহত করবে তারা যে মানে সংগঠিত হইতে পারলো না, এই গ্যাপের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যার জন্য অপরাধীরা মনে করে যে এখন আমি ফ্রি স্টাইল যে কোনো অপরাধ ঘটাতে পারি, পুলিশ আমাকে আঘাত করবে না। পুলিশ এখন আঘাত করতে আসলে পুলিশ সে যে কি পরিণতি হবে সে তারা তাদের অতীতটা এখন অনুধাবন করে, বুঝতে পারে, যার জন্য এত বেশি তারা সাবধানী যে এর ফাঁক বলে অনেক অপরাধের ঘটনা ঘটছে। মানে তত্ত্বাবধায়ক সরকার আমলেই বা ইন্টারিম গভর্নমেন্ট আমলেই উচিত ছিল দ্রুত পুলিশের রিক্রুটমেন্ট গুলো শুরু করে দেওয়া। তাহলে করলে এই 1 বছর 1.5 বছরের মাথায় এসে নতুন টিম এসে সেটা মানে মনোবলটা বাড়াতে পারতো, বা তারা আর তাদের পুরনো যে স্মৃতিটা থাকতো না, ফ্রেশ ভাবে তারা অপরাধ দমনে কাজ করতে পারতো। এখন এই পুরনো পুলিশকে যাচাই বাছাই জ্বালাই যতই করা হোক না কেন, তাদের ভেতরে তো একটা দগদগে ঘা আছে, এই ঘা নিয়ে আসলে তারা এগোতে পারছে না। অন্যদিকে ওই যে বললাম যে সিন্ডিকেট গুলো কিন্তু মুখগুলো সরে গেছে, কিন্তু একই অপরাধ একই ধরন সব কিন্তু রয়ে গেছে। এখন এই জায়গাটাই যে গ্যাপটাই এই মানে ক্রান্তিকাল বা একটা ট্রানজিশনাল পিরিয়ডটার মধ্যে আমরা পড়ে গেছি, বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পড়ে গেছে, যার জন্য অবনতি ঘটনাগুলো ঘটছে। এটা রাতারাতি উন্নতি হবে বলে আমার মনে হয় না। তারপরেও যতটুক মানে এমপি, লোকাল বিএনপি সবাই মিলে যেভাবে করা দরকার ছিল, সেই সংগঠিত রূপটাও আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে, এবং এটা সত্য। জি, নিশ্চয়ই। মানে আপনাদের দুজনের বক্তব্য থেকেই নানা আঙ্গিক এবং নানা দিক উঠে এসেছে। আজকে সম্প্রসারণ এ পর্যন্তই শেষ করতে হচ্ছে আমাদেরকে। পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই ছিল সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।